আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আইডিয়া অফ ফাংশন এর ষষ্ঠ ক্লাসে। আমরা বিভিন্ন রকম ফাংশনের ডেফিনেশন শুরু করেছিলাম। আমি মোটামুটি তোমাদেরকে 15টা ফাংশনের আইডিয়া দিয়েছি। আজকে আরও কিছু ফাংশনের আইডিয়া তোমাদেরকে দেব। যেমন নাম্বার 16, ফাংশন নাম্বার 16 আমরা পড়ব হলো পিরিয়ডিক ফাংশন। এটার বাংলা আমরা বলবো এটাকে পর্যায়ী ফাংশন। আচ্ছা, তাহলে প্রথমে আমি তোমাদেরকে এই ফাংশনের ডেফিনেশনটা দিতে চাই। আর এই ফাংশন ডেফিনেশনটা একটু ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে রিলেটেড এবং বেসিক ট্রিগোনোমেট্রি তোমাদেরকে জানতে হবে। তো আশা করি তুমি বুঝতে পারবে। যেমন তুমি দেখো, যদি f of x plus p is equal to f of x হয়, তবে f of x কে পিরিয়ডিক ফাংশন বলা হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো এখানে তোমার কন্ডিশন হলো, রিমার্কস দুটো আমি তোমাকে লিখে দেই। রিমার্কস নাম্বার 1, p কে f of x এর পিরিয়ড বা বাংলায় পর্যায় বলা হয়। নাম্বার 2 হলো p ধনাত্মক এবং ক্ষুদ্রতম মান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। আমরা জিনিসটাকে একটু বুঝিয়ে বলতে চাই যে f of x একটা ফাংশন, সেই ফাংশনটাকে তুমি পর্যায়ী ফাংশন বা পিরিয়ডিক ফাংশন বলতে পারবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। অর্থাৎ f of x plus p যদি f of x এর সমান হয়, তখন তুমি f of x কে পিরিয়ডিক ফাংশন বলবে এবং এই p যেটা আছে সেই p কে তুমি f of x এর পিরিয়ড বলবে। তো এখানে আরেকটা কন্ডিশন হলো p ধনাত্মক এবং ক্ষুদ্রতম মান হতে হবে। তো এই জিনিসটা আসলে এক্সাম্পল ছাড়া ভালো বোঝা যাবে না, তাই আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পলের সাহায্যে এই পিরিয়ডিক ফাংশন বোঝানোর চেষ্টা করব। তাহলে একটা বিষয়, প্রথম এক্সাম্পলটা আমরা নিচ্ছি, আমাদের সবার খুব পছন্দের এক্সাম্পল এবং খুব সহজ। সেটা হলো fx ইজ ইকুয়াল টু, আমি এক্সাম্পল নাম্বার 1 লিখছি, f of x ইজ ইকুয়াল টু sin x। তাহলে আমি প্রথমে x এর সাথে মনে করো π/2 যোগ করলাম, তাহলে এখানে হবে sin x plus π/2। এটাকে আমরা লিখতে পারি sin π/2 plus x, তার মানে এটা কত হবে বলো তো, cos x। তাহলে তুমি খেয়াল করে দেখো যে আমি কিন্তু এখানে f of x plus π/2 আমি পেলাম cos x, এবং cos x কিন্তু আমাদের ফাংশন নয়, এখানে sin x কে আমরা f of x ধরেছিলাম। তাহলে f of x plus π/2 is not equal to f of x। তুমি এই জিনিসটা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে এটার সমান কিন্তু f of x হওয়াটা এখানে একটা আবশ্যকীয় শর্ত। পিরিয়ডিক ফাংশন হবার জন্য এটা কিন্তু নেসেসারি কন্ডিশন, কাজে তুমি এই জিনিসটা ভালো করে খেয়াল করবে। এবার আমি x এর সাথে মনে করো পাই যোগ করলাম, তাহলে এইখানে হবে sin x plus পাই, এইখানে হবে তোমার sin, এইখানে হলো তোমার পাই প্লাস x, এবং তুমি জানো এটা হবে তোমার মাইনাস sin x। এবং তুমি খেয়াল করো যে এক্ষেত্রে f of x plus পাই এটাও কিন্তু আমাদের f of x এর সমান হলো না। দেখো f of x কত আছে, sin x, কিন্তু আমরা কত পেয়েছি, মাইনাস sin x। তাহলে আমরা লিখবো নট ইকুয়াল টু f of x। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু f of x এর সাথে 2π যোগ করে দেখতে চাই। তাহলে দেখো sin x plus 2π is equal to, এই হলো sin
2 পাই প্লাস এক্স, এবং তুমি এলিমেন্টারি ট্রিগোনোমেট্রি ক্লাস থেকে নিশ্চয়ই জানো যে সাইন 2 পাই প্লাস এক্স এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো সাইন এক্স। তাহলে সাইন এক্স মানে কিন্তু আমাদের এফ অফ এক্স ফাংশন। তাহলে আমরা কি পেলাম? এফ অফ এক্স প্লাস 2 পাই ইজ ইকাল টু এফ অফ এক্স পেলাম। তাহলে একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ডেফিনেশন কি দিয়েছিলাম যে এফ অফ এক্স প্লাস পি ইজ ইকাল টু এফ অফ এক্স হলে। আমার আরেকটু কথা বাকি আছে, তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি দেখাতে পারবে, এখান থেকে তুমি দেখাতে পারবে যে এফ অফ এক্স প্লাস 4 পাই এটাও হবে এফ অফ এক্স, এফ অফ এক্স প্লাস 6 পাই এটাও হবে তোমার এফ অফ এক্স, এফ অফ এক্স প্লাস 8 পাই এটাও হবে তোমার এফ অফ এক্স। আচ্ছা, তাহলে এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এইবার তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স প্লাস 2 পাই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস 4 পাই is equal to f of x plus 6 pi is equal to dot 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 dot। এটা সবাই কিন্তু কার সমান বলতো? f of x এর সমান, অর্থাৎ 2 পাই 4 পাই 6 পাই 8 পাই 10 পাই এদের সবার জন্য আমরা দেখতে পাই যে ফাংশনের কোনো চেঞ্জ হয় না, সবাই f of x এর সমান। এখন প্রশ্ন হলো যে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও সব জায়গায় f of x plus p is equal to f of x হচ্ছে, কিন্তু হলেও তুমি কিন্তু সবাইকে p বলতে পারবে না। যেমন 2 পাই 4 পাই 6 পাই এদের সবার মধ্যে p এর বৈশিষ্ট্য থাকলেও তুমি সবাইকে p বলতে পারবে না, কারণ তোমার রিমার্কসের সেকেন্ড কন্ডিশনটা তোমাকে মাথায় রাখতে হবে। সেখানে আমি বলেছিলাম যে p হতে হবে ধনাত্মক এবং ক্ষুদ্রতম মান। তাহলে তুমি এখানে দেখো যে 2 পাই 4 পাই 6 পাই এদের মধ্যে ধনাত্মক এবং ক্ষুদ্রতম মান কোনটা? নিশ্চয়ই ক্ষুদ্রতম মান হলো 2 পাই। তাহলে এই 2 পাইকে তুমি বলবে f of x is equal to sin x, অতএব f of x is equal to sin x একটি পর্যায়ী ফাংশন, একটি পর্যায়ী ফাংশন যার পর্যায় is equal to 2 পাই। তাহলে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস যে এখানে x plus 2 পাই x plus 4 পাই x plus 6 পাই সবার জন্য এই কন্ডিশন সত্যি হলেও p ধরতে হবে সবচেয়ে ছোট যে মানটা, সেই মানকে তোমার p ধরতে হবে। সেই জন্য আমরা এই ফাংশনের পর্যায়ে বললাম 2 পাইকে। ঠিক আছে, একইভাবে তুমি দেখাতে পারবে cos x sec x cosec x এই ফাংশনগুলোর পর্যায় হলো 2 পাই, এবং tan x cot x ফাংশনের পর্যায় হলো তোমার পাই। তুমি একটু প্র্যাকটিস করলে তুমি দেখতে পাবে যে এগুলো সত্যি হবে। তাহলে আমি আবারও বলি, cos x sec x cosec x এদের পর্যায় হলো 2 পাই, tan x cot x এর পর্যায় হলো পাই। ঠিক আছে, এবার আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি তোমাকে। মনে করো আরেকটা এক্সাম্পল দেই তোমাকে, নাম্বার 2। মনে করো আমার আছে fx is equal to cos x by 2। দেখো এরকম ফাংশনগুলোর পর্যায়কাল কি করে বের করতে হয়? তাহলে তুমি একটু আগে আমি বলেছি যে cos x এর মৌলিক পর্যায়কাল হলো 2 পাই, আর ট্রিগোনোমেট্রি থেকে আমরা জানি যে 2 পাই সময় পর পর cos x ফাংশন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায়, মানে যে অবস্থায় যাত্রা শুরু করে সেখান থেকে একটা সাইকেল কমপ্লিট করে আবার সেরকম একটা অবস্থা আসতে তাদের মধ্যে যে কৌণিক ব্যবধান সেটি হলো তোমার 2 পাই। এবং পর্যায়কাল বলতে আমরা এটাই বুঝি, তুমি ট্রিগোনোমেট্রি ক্লাসে এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। তো আমরা এখন একটা বিষয় তাহলে এখানে কাজ করব যে এই মনে করো cos x by 2, এই x by 2 এর সাথে আমরা 2 পাই যোগ করলাম। এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক আইডিয়া, কারণ আমরা ট্রিগোনোমেট্রি থেকে জানি যে cos যে অ্যাঙ্গেল থাকে তার সাথে 2 পাই যোগ করলে এই অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এই অনুপাতের সাথে 2 পাই যোগ করতে পারি। এখন এখানে আমরা একটা কাজ করব, দেখো এখানে x এর সাথে হাফ, এই হাফটাকে আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে হবে x প্লাস 4 পাই, আর বামে হলো f of x। ঠিক আছে,
তাহলে এইবার তুমি একটু খেয়াল করে দেখো যে হাফ ইন্টু এক্স, এদিকে তাকাও, হাফ ইন্টু এক্স হলে ফাংশনের নাম হলো এফ অফ এক্স। যদি এখানে হাফ ইন্টু আলফা থাকতো তাহলে ফাংশন হতো এফ অফ আলফা। যদি হাফ ইন্টু গরু হতো তাহলে এখানে ফাংশন হতো এফ অফ গরু। তাহলে হাফ ইন্টু এক্স প্লাস পাই, তাহলে এটার নাম বলবো আমরা এফ অফ এক্স প্লাস 4 পাই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে মাই স্টুডেন্টস, তুমি এটাকে যদি তুমি মনে মনে এফ অফ এক্স প্লাস পি কল্পনা করো, আর এটা তো এফ অফ এক্স, তাহলে তুমি দেখো যে এফ অফ এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়েছে। তাহলে এফ অফ এক্স প্লাস 4 পাই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়েছে। তাহলে এফ অফ এক্স প্লাস 4 পাই যেহেতু এফ অফ এক্স এর সমান, সুতরাং তুমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স বাই 2 এটাকে বলতে পারো একটি পর্যায়ী ফাংশন যার পর্যায় কত বলো তো 4 পাই, যার পর্যায় হলো 4 পাই। এইভাবে আমরা মোটামুটি সকল ট্রিগোনোমেট্রিক ফাংশন। একটা ইম্পর্টেন্ট কথা, ইন্টারেস্টিং কথা হলো যে পর্যায় ফাংশন কিন্তু আসলে ট্রিগোনোমেট্রিক ফাংশন ছাড়া কিন্তু আর কিছু হবে না। তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন হলেই সেটা পর্যায় ফাংশন হবে এবং তার পর্যায়ে বের করা যাবে। কখনো সহজে বের করা যাবে, কখনো একটু কষ্ট করে, কখনো অনেক কষ্ট, কখনো হয়তো পারাই যাবে না। হয়তো আমি পারবো না, তুমি হয়তো নিশ্চয়ই পারবে, তুমি চেষ্টা করবে। তো এরকম সকল বইতে তুমি দেখবে ফাংশন চ্যাপ্টারের শেষের দিকে কিছু প্রবলেম দেওয়া আছে, যেখানে কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশনকে একটু পরিবর্তিত আকারে দেওয়া হয়েছে, যেটা তুমি চেষ্টা করলে অবশ্যই তুমি পর্যায় ফাংশন বা পর্যায়কাল বের করতে পারবে। আমি তোমাকে আইডিয়াটা দিলাম, এবং যদি তুমি মোটামুটি আমাদের বইয়ের কোনো অঙ্ক না পারো তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানালে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব যখন আমরা প্রবলেম শুরু করব। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পর্যায় ফাংশন। এইবার আমি তোমাকে নাম্বার 17 যে ফাংশনটা পড়াবো সেটা হলো নাম্বার 17। এই যে মাই বয়, এটাকে আমরা বলবো হলো স্টেপ ফাংশন, অথবা এইটাকে আমরা বলবো পিস ওয়াইজ ফাংশন। আসলে এই ফাংশনগুলোর বাংলা সেভাবে ব্যবহার করা হয় না, স্টেপ ফাংশন, পিস ওয়াইজ ফাংশন। তবু আমি একটু মজা করে বলি, স্টেপ ফাংশন মানে হলো ধাপ ফাংশন, আর পিস ওয়াইজ ফাংশন মানে হলো টুকরা টুকরা ফাংশন। তো আসলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বাংলাগুলো খুব একটা প্রচলিত নয়, কাজে এগুলো না বলাই ভালো। তুমি এগুলো ইংলিশ টার্মগুলো ব্যবহার করবে, স্টেপ ফাংশন অথবা পিস ওয়াইজ ফাংশন। এবার আসলে আমরা দেখি যে এই ফাংশনগুলো কাকে বলে। মনে করো আমি একটা এক্সাম্পল লিখি, এই হলো এফ অফ এক্স একটা ফাংশন 3x - 1, যখন আমি লিখলাম x greater than 3, x square - 1 বা 2 আমি লিখলাম যখন x এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে, এবং লিখলাম মনে করো 2x plus 5 যখন আমি এখানে লিখলাম x less than -2 বা 2, x less than 2। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা জিনিস খেয়াল করো যে এফ অফ এক্স একটা ফাংশন, কিন্তু এটাতে বিশেষভাবে কিন্তু প্রকাশ করা হয়েছে। তুমি খেয়াল করো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হলো কিন্তু সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়নি। আর একটা বিষয় হলো, দেখো একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপে এই ফাংশনটাকে ডিফাইন করা হয়েছে তিনটা ডিফারেন্ট ফর্মুলা দিয়ে। এটা একটা ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস 2 একটা ফর্মুলা, 2x plus 5 একটা ফর্মুলা, এবং তুমি দেখো তিনটা ভিন্ন ভিন্ন ফর্মুলার জন্য তিনটা ভিন্ন ভিন্ন ব্যবধি। এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, অর্থাৎ তিনটা ডিফারেন্ট ব্যবধি বা ইন্টারভেলে তিনটা ডিফারেন্ট ফর্মুলা দিয়ে স্টেপ বাই স্টেপ একটা ফাংশনকে ডিফাইন করা হয়েছে বা পিস ওয়াইজ ডিফাইন করা হয়েছে। তাহলে এমন ফাংশনকে আমরা বলবো স্টেপ ফাংশন বা পিস ওয়াইজ ফাংশন। স্টেপ ফাংশন ডেফিনেশন কি? ভিন্ন ভিন্ন ব্যবধিতে, আমি আবারও বলি, ভিন্ন ভিন্ন ব্যবধিতে ভিন্ন ভিন্ন সূত্র দ্বারা, যেমন একটা সূত্র, একটা সূত্র, একটা সূত্র, ভিন্ন ভিন্ন সূত্র দ্বারা ধাপে ধাপে প্রকাশিত ফাংশনকে স্টেপ ফাংশন বলে। তাহলে এ ফাংশন হুইচ ইজ ডিফাইন্ড
step by step in different intervals by different formulas is called step function. ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা স্টেপ ফাংশন। ওকে মাই স্টুডেন্টস, এইবার তুমি চলে আসো নাম্বার 18 স্টেপ ফাংশনের পরে নাম্বার 18। এবার আমি তোমাকে দেখাবো নাম্বার 18 absolute value ফাংশন। ওকে মাই স্টুডেন্টস, এটা বাংলা নিশ্চয়ই তুমি জানো। এটা বাংলা আমরা বলবো হচ্ছে পরম মান ফাংশন। পরম মান ফাংশন কাকে বলা হয়? এই দেখো, f of x is equal to ax plus b, আমরা এটা পাশে লিখে দেই a is not equal to 0। তাহলে দেখো fx is equal to ax plus b, এই টাইপের কোন ফাংশনকে আমরা বলবো পরম মান ফাংশন। ঠিক আছে? fx is equal to ax plus b, এই আকারের কোন ফাংশনকে আমরা বলবো পরম মান ফাংশন, যেখানে অবশ্যই x এর সহগ কি হবে না? 0 হবে না। যদি x এর সহগ 0 হয়ে যায় তাহলে তো আর ভ্যারিয়েবল থাকবে না, সেই জন্য এই কন্ডিশনটা এখানে ইম্পর্টেন্ট। ওকে মাই স্টুডেন্টস, এবার নাম্বার 19 এ আমরা তোমাদেরকে যে ফাংশন সম্পর্কে বলবো সেটা হলো নাম্বার 19। এইবার আমরা বলবো হলো ইনক্রিজিং ফাংশন। এটার বাংলাটা আমি একটু লিখে দেই, ক্রমবর্ধমান ফাংশন কাকে বলে? ওকে মাই স্টুডেন্টস, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। সাপোজ মনে করো কোন একটা ফাংশন এইরকম, খেয়াল করো। তাহলে এই ফাংশনের যদি তুমি দেখো যে এক্স এর ভ্যালুগুলো যত বাড়বে, যেমন এখানে এক্স এর ভ্যালু যত, ওয়াই এর ভ্যালু মনে করো কিছু একটা হলো, যদি আরেকটু তুমি বৃদ্ধি করো তাহলে দেখা যাবে যে এখানে এক্স এর ভ্যালু বৃদ্ধির জন্য ওয়াই এর ভ্যালুটাও বৃদ্ধি পাচ্ছে। তুমি জানো এটাকে আমরা বলি এক্স এর মান, এটাকে বলি ওয়াই এর মান। তাহলে এখানে এক্স এর মান যেটুকু, ওয়াই এর মান এইটুকু। এক্স এর মান যদি বৃদ্ধি পায় তাহলে ওয়াই এর মানও বৃদ্ধি পায়। যদি এখানে এক্স এর মান আরো বৃদ্ধি পায়, ওয়াই এর মানটাও বৃদ্ধি পায়। যদি এখানে আরো বৃদ্ধি পায়, ওয়াই এর মানটাও বৃদ্ধি পায়। তাহলে তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যে এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, অর্থাৎ যদি y is equal to f of x একটা ফাংশন এমন থাকে, যদি y is equal to f of x একটা ফাংশন এমন থাকে যেন x এর মান বৃদ্ধি করলে y এর মানটা বৃদ্ধি পেতে থাকে। x এর মান যত বৃদ্ধি পাবে y এর মানটা, আমি আবারও বলি কথাটা, সে যত কথাটা এখানে বলা উচিত নয়, এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি ওয়াই এর মানটাও বৃদ্ধি পায় তবে এমন ফাংশনকে আমরা বলবো ক্রমবর্ধমান ফাংশন। আরেকটা জিনিস বলতে পারি আমরা, মনে করো আমরা এই পয়েন্টে একটা ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করলাম। দেখো যদি এইখানে আমি আরেকটা স্পর্শক অঙ্কন করি, তাহলে তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। অর্থাৎ তাহলে এই স্পর্শকগুলোর ঢাল তাহলে কি হবে? ধনাত্মক হবে। তাহলে আমরা দুইভাবে বলতে পারি। দেখো আমি আবার একটু ফ্রেশ করে বলি যে y is equal to f of x ফাংশনটাকে ক্রমবর্ধমান ফাংশন বলা হবে যদি x এর মানের বৃদ্ধির সাথে সাথে y এর মানও বৃদ্ধি পায়। এটা হলো একটা ডেফিনেশন। অথবা একটা ফাংশনকে যদি আমরা ক্রমবর্ধমান বা ইনক্রিজিং বলতে পারবো যদি সেই ফাংশনের উপর প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল পজিটিভ হয়। আমি কথাটা আরেকবার বলি, যদি ওই বক্ররেখার উপর সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল যদি পজিটিভ হয় তাহলে আমরা ওই ফাংশনটাকে বলবো ক্রমবর্ধমান ফাংশন। আমি কি বোঝাতে পারলাম মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে তুমি দেখো প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল পজিটিভ।
তাহলে একটা ইনক্রিজিং ফাংশনের বেলায় এই ঘটনা ঘটবে। দুইভাবে তুমি ক্রমবর্ধমান ফাংশনকে চিনবে, যে এক্স এর মান দ্যাট ইজ স্বাধীন চলকের মান বৃদ্ধির সাথে সাথে অধীন চলকের মান বৃদ্ধি পাবে। আরেকটা হলো সেই ফাংশনের গ্রাফের উপরে তুমি যে কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করো তাহলে স্পর্শকের ঢাল তোমার ধনাত্মক হবে, তবেই তুমি ফাংশনটাকে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং ফাংশন বলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা ফাংশন যদি কল্পনা করি, যেমন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স। দেখো এক্স মান 0 বসালে আমরা এখানে পাবো 0। আমি আবার একটু এটা তোমার জন্য ছবিটা আঁকি। এই যে যেটা আমি ছবিটা নিয়েছিলাম সেটা আসলে এটা। দেখো এক্স মান এখানে 0 বসালে 0, যদি আমরা 4 বসাই 1 2 3, 1 বসালে 1, 1 বসালে 1, 3, 4 বসালে কত হবে বলো তো 2। এই দেখো তাহলে গ্রাফটা হবে তোমার এই যে এরকম, এই যে মাই স্টুডেন্টস এরকম এক্স এর কতগুলো মান বের করে বসালে তুমি সংযোগ করলে এরকম একটা গ্রাফ পাবে। তাহলে এটা একটা ক্রমবর্ধমান ফাংশন। অর্থাৎ এক্স এর মান বৃদ্ধি পেলে আমাদের ফাংশন এফ অফ এক্স দ্যাট ইজ অধীন চলক y এর মানও বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে একটা ক্রমবর্ধমান ফাংশন। ওকে মাই স্টুডেন্টস, তাহলে যেখানে ক্রমবর্ধমান আছে সেখানে অবশ্যই ক্রমহ্রাসমান ফাংশনের অস্তিত্ব আছে। এখন আমি তোমাকে দেখাবো ক্রমহ্রাসমান ফাংশন কাকে বলা হয়। নাম্বার 20 ক্রম ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন। ওকে মাই স্টুডেন্টস, মনে করো আমি তোমাকে একটা ফাংশনের ছবি দেখাই। এই দেখো মনে করো এক্স এর মান 1 এর জন্য, এটা মনে করো 1 এর জন্য আমি পাচ্ছি এইরকম একটা জায়গায় ভ্যালু, 2 এর জন্য পাচ্ছি মনে করো এরকম একটা ভ্যালু, 3 এর জন্য পাচ্ছি এরকম একটা ভ্যালু। তাহলে তুমি একটু খেয়াল করো মাই স্টুডেন্টস, 1 এর জন্য যতটুকু ভ্যালু y এর মান আমি পেয়েছিলাম, 2 এর জন্য কিন্তু সেই ভ্যালুটা কিন্তু আরো কমে গেল, 3 এর জন্য আরো কমে গেল, 4 এর জন্য আরো কমে গেল, 5 এর জন্য আরো কমে গেল, 6 এর জন্য আরো কমে গেল, 7 এর জন্য আরো কমে গেল। অর্থাৎ এক্স এর মান যত বৃদ্ধি পাচ্ছে, দেখো এক্স এর মান যত বৃদ্ধি পাচ্ছে y এর মান কমতে 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 0 দিকে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি x টেন্ডস টু ইনফিনিটি হলে, কারণ তুমি জানো ডান দিকে কি আছে প্লাস ইনফিনিটি, আর এখানে y এর মানটা কমতে কমতে কোন দিকে যাচ্ছে বলো তো, টেন্ডস টু 0। দেখো তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে তার মানে হলো যদি x এর মানটা তুমি ক্রমান্বয়ে বাড়াতে থাকো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে y এর মানটা ক্রমান্বয়ে কমতে 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 0 দিকে যাচ্ছে। তাহলে এরকম ফাংশনকে আমরা বলবো ডিক্রিজিং ফাংশন, অথবা কি বলবো বলতো মাই স্টুডেন্টস, এটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান ফাংশন। তাহলে আমরা কথাটা এইভাবে বলতে পারি, y is equal to f of x ফাংশনকে আমরা ক্রমহ্রাসমান ফাংশন বলবো যদি স্বাধীন চলক x এর মানের বৃদ্ধির সাথে সাথে অধীন চলক y এর মান হ্রাস পায়, তবে তাকে আমরা বলবো ডিক্রিজিং ফাংশন। এবার আমি এই কথাটাকে একটু অন্যভাবে ঢালের সাহায্যে তোমাকে ব্যাখ্যা করে বলতে চাই। তাহলে আমি একটু এখানে ওই ছবিটাকে আরেকবার আঁকি। এই দেখো মাই স্টুডেন্টস, দেখো এই মনে করো গ্রাফ, আমি এইখানে একটা স্পর্শক অঙ্কন করলাম। বলো এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ উৎপন্ন করেছে? বলো এই কোণটা কি তোমার সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ? এটা অবশ্যই স্থূল কোণ। তাহলে এই স্পর্শকের ঢাল হলো নেগেটিভ। যদি আরেকটা বিন্দু নেই তাহলে এইখানে যে কোণ উৎপন্ন করেছে সেটাও কিন্তু তোমার স্থূল কোণ। তাহলে এইখানে স্থূল কোণ উৎপন্ন করেছে, ফলে এই স্পর্শকের ঢালও কি হবে বলতো, ঋণাত্মক। যদি এইখানে আমি আরেকটা স্পর্শক নেই, তাহলে এই স্পর্শকও কিন্তু তোমার কিন্তু স্থূল কোণ উৎপন্ন করেছে। দেখো এই কোণটাও স্থূল কোণ। তাহলে আমরা কিভাবে বলতে পারি, যদি y is equal to f of x একটা ফাংশন হয় এবং সেই ফাংশনের উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল যদি ঋণাত্মক হয়, তবে সেই ফাংশনটাকে তুমি বলবে ক্রমবর্ধমান ফাংশন। ঠিক আছে, তাহলে আমি দুইভাবে তোমাদেরকে এই ব্যাখ্যাটা দিলাম, যেভাবে তোমার মনে রাখা সহজ হয়।
ওকে, তাহলে এই হলো আমাদের ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। তাহলে এই ফাংশনের একটা নাম যদি আমি দিতে চাই, এফ অফ এক্স ইজ ইকাল টু 1/x, পাশে আমি একটা নোট লিখে দিই, এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স গ্রেটার দেন 0 প্রথম চতুর্ভাগে এই ফাংশনের গ্রাফটা ডিক্রিজিং ফাংশন, এই ফাংশনটা ডিক্রিজিং। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x যখন এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স এর মান যদি আমি প্রথম চতুর্ভাগে কল্পনা করি, তাহলে এই ফাংশনটা তাহলে একটা ডিক্রিজিং ফাংশন হবে। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোমাকে নাম্বার 21 দেখাবো। 21, মাই ডিয়ার স্টুডেন্টস, 21 নাম্বার প্রবলেম। এইবার হলো কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন মানে কি? এটা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন ফাংশন। কন্টিনিউয়াস ফাংশনের বাংলা হলো অবিচ্ছিন্ন ফাংশন। কাকে বলা হয়? মনে করো আমরা একটা গ্রাফ নেই, y = x², তাহলে এই দেখো এই যেরকম, অথবা y = আমি নিলাম sin x, তাহলে তার গ্রাফটা হবে এরকম এরকম এরকম। এই যে মনে করো দুটো এক্সাম্পল তোমার চোখের সামনে আমি দেখালাম। দেখো এই ফাংশনের গ্রাফগুলো এদিকে উপর দিকে অসীম ভাবে যাবে, ডান দিকেও তাই। সাইন ফাংশন গ্রাফটাও এই অনন্তকাল থেকে শুরু হয়েছে, অনন্তকাল ধরে এই ঢেউ খেলানো চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, শেষ হবে না। এবং তুমি খেয়াল করো যে এই গ্রাফের উপর এমন কোনো বিন্দু নেই যেখানে মনে হচ্ছে তোমার যে এই গ্রাফটা ভেঙে গেছে বা ছেদ হয়েছে বা বিচ্ছিন্ন হয়েছে, এমন কোনো পয়েন্ট বা কোনো জংশন কিন্তু নেই যেখানে মনে হচ্ছে যে এই ফাংশনটা ব্রেক করেছে। এমন কোনো পয়েন্ট নেই, কোনো বিচ্ছিন্নতা নেই, অবিচ্ছিন্ন, একেবারে অনন্তকাল থেকে শুরু হয়েছে, অনন্তকাল ধরে চলতেই থাকবে চলতেই থাকবে, কোথাও কোনো গ্যাপ নেই। তাহলে যদি একটা ফাংশন y = f of x এর লেখচিত্রে এমন হয় যে কোথাও কোনো ব্রেক বা ছেদ নেই, তবে সেই ফাংশনের গ্রাফটাকে বা সেই ফাংশনকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন। যদিও ক্যালকুলাস লিমিটের সাহায্যে অবিচ্ছিন্ন ফাংশনকে অন্যভাবে ডিফাইন করা হবে, তবে এখন আপাতত সহজভাবে এটাই বোঝানোর ওয়ে যে যদি তোমার কোনো একটা ফাংশনের গ্রাফের উপর কোনো ব্রেক বা ছেদ না থাকে, তবে তুমি তাকে বলবে অবিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে মাই বয়? ওকে, এবার চলে আসুন নাম্বার 22, বিচ্ছিন্ন ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন। নাম্বার 22, ডিসকন্টিনিউয়াস ফাংশন। ওকে, ডিসকন্টিনিউয়াস ফাংশন, এটা বাংলা হলো বিচ্ছিন্ন ফাংশন। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। মনে করো এই হলো একটা গ্রাফ, আবার এই হলো একটা গ্রাফ। মনে করো এই ফাংশনটা হলো fx = 1/x। তুমি খেয়াল করো যে fx = 1/x, এই ফাংশনটা কিন্তু x এর ভ্যালু 0 বসালে এই ফাংশন কিন্তু ডিফাইন্ড হয় না, আনডিফাইন্ড হয়। তাহলে x এর ভ্যালু 0 হলে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়, অর্থাৎ x = 0 বা y অক্ষ, দেখো x = 0 বা y অক্ষ দ্বারা এই গ্রাফটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, ব্রেক হয়ে গেল, ছেদ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এটা হলো বিচ্ছিন্ন ফাংশন। আবার দেখো তোমার খুব পরিচিত আর একটা ফাংশনও তুমি জানো, y = tan x। এই ফাংশনের গ্রাফ হবে এইরকম, এটা 0, এটা তোমার π/2। তুমি খুব ভালো করেই জানো যে π/2 বা 90 ডিগ্রির জন্য tan x কিন্তু সংজ্ঞায়িত হয় না। তাহলে এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা দেখো। আবার এরপরে তুমি যদি আরেকটা অংশ আঁকো, তাহলে তুমি দেখবে এরকম একটা অংশ পাবে। অর্থাৎ তুমি দেখো π/2 দিয়ে কিন্তু এই যে গ্রাফগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, π/2 এবং ইহার বিজোড় গুণিতকের জন্য tan x ফাংশনটি সংজ্ঞায়িত হয় না, সেটা লেখচিত্রের মধ্যেও সেটা ফুটে উঠবে। অর্থাৎ π/2 তে একবার ছেদ হয়ে গেল, 3π/2 তে এখানে সে একবার ছেদ হবে, 5π/2 তে ছেদ হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। কাজেই tan x ফাংশনটাও একটা বিচ্ছিন্ন ফাংশন।
ঠিক আছে? ওকে মাই স্টুডেন্টস, তাহলে আমরা আজকে তোমাদেরকে আরো কিছু ফাংশন সম্পর্কে আইডিয়া দিলাম, আরো কিছু ফাংশন আমাদের জানতে হবে, আর সামান্যই দু একটা বাকি আছে। তারপরে আমরা একটু অন্যরকম করে তোমাদের কিছু কিছু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ফাংশনের ডোমেইন রেঞ্জ কাকে বলে, বিভিন্ন রকম ফাংশনের ডোমেইন রেঞ্জ কি করে বের করতে হয়, আমরা সবকিছু বের করতে পারবো না, তবে তোমার ইন্টারমিডিয়েট সিলেবাস অনুসারে যেটুকু দরকার আমি সেটুকু তোমার জন্য ভালোভাবে বের করে দেব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে যেন আমি এই সার্ভিসটা তোমাদের জন্য দিতে পারি। আসসালামু আলাইকুম।